আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, আনসার্টেনিটি অ্যান্ড এক্সপেক্টেড ইউটিলিটি। এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করছি রবার্টো এবং অ্যালানের ইন্টারমিডিয়েট মাইক্রোইকোনমিক্স যে বইটা আছে সে বইটা। তো আনসার্টেনিটি এই চ্যাপ্টারটাতে আমরা মূলত কি দেখব? আমরা এখানে আনসার্টেনিটি বলতে কি বুঝি সেটা দেখব। প্রবাবিলিটি কনসেপ্টটাও আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন হবে। এবার এই চ্যাপ্টারে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে প্রিফারেন্সের কনসেপ্টটা। নর্মালি প্রিফারেন্সের কনসেপ্ট আমরা আগেই পড়ে থাকি ইন্টারমিডিয়েট মাইক্রোইকোনমিক্সের আগের পার্টে, এটার আগের পার্টে। সো আশা করি সেটা কনসেপ্ট ক্লিয়ার আছে। এবং কনজিউমার থিওরি আমরা যেটা পড়েছিলাম একদম বেসিক প্রিন্সিপালস অফ মাইক্রোইকোনমিক্সে, সেটাও এখানে কিছুটা কাজে লাগবে। কাজে লাগবে বলতে এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো হচ্ছে কানেক্ট করা খুব ইজি হবে, এই আর কি। সো এখানে আমরা এক্সপেক্টেড ভ্যালু এবং এখানে নতুন একটা থিওরি দেখবো। সেই থিওরিটা হচ্ছে এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি। হ্যাঁ, এখানে আমরা রিস্ক অ্যাভার্সন, রিস্ক অ্যাভার্স কারা, রিস্ক লাভার্স কারা, ইন্স্যুরেন্স নিয়ে পড়বো। এবং হচ্ছে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কতটুকু হওয়া উচিত, রিস্ক লাভার এবং রিস্ক অ্যাভার্স কে কতটুকু রিস্কের প্রিমিয়ামটা দিতে চায় আসলে সেটা দেখবো। এবং সার্টেনটি ইকুইভ্যালেন্ট দেখবো। সো আনসার্টেনিটি কনসেপ্টটা বোঝার আগে আমরা কিছু সিনারিও দেখব এবং সেই সিনারিওগুলো দেখার পরে আমরা হচ্ছে আনসার্টেনিটির একটা ফর্মাল ডেফিনিশন দেখব। সো প্রথমে হচ্ছে যে সাপোজ আপনি হচ্ছে একটি ইউজড কার কিনতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনি যখন একটা ব্যবহৃত গাড়ি কিনতে যাবেন, তো আপনি কিন্তু আসলে জানেন না যে এটার ইঞ্জিন আদৌ ঠিক আছে কিনা, কিংবা এই গাড়ির ভবিষ্যতে কোনো সমস্যা হবে নাকি হবে না, এবং কতদিন এই গাড়িটা আসলে আপনি ঠিকঠাকভাবে চালাতে পারবেন সেটা কিন্তু আপনি জানেন না। আপনি মেকানিক দিয়ে হচ্ছে এটা পরীক্ষা করাতে পারেন গাড়িটা, বাট তারপরেও গাড়িটা আপনি যতই পরীক্ষা করান না কেন, সবকিছু পরেও কিন্তু আপনি 100% কখনোই নিশ্চিত হতে পারবেন না যে এই গাড়িটা আসলে ঠিক কতদিন চলবে, খুব ভালো সার্ভিস দিবে নাকি খুব খারাপ সার্ভিস দিবে সেটা আপনি বলতে পারবেন না। সো এমনও হতে পারে এটা অনেক দিন চলতে পারে, আবার এমনও হতে পারে যে এটা হয়তো 2-1 মাস পর নষ্ট হয়ে গেল বা 2-3 সপ্তাহ পরেও নষ্ট হয়ে যেতে পারে। এটাই হচ্ছে কি আনসার্টেনিটি বা অনিশ্চয়তা। এবার আমরা আরেকটা সিনারিও দেখি যেটা হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আমরা এটা আসলে কম বেশি সবাই ফেস করে থাকি, যে অ্যাডমিশনে যখন 2-1 জায়গায় হয়ে যায় চান্স, তখন আমরা হচ্ছে খুব দ্বিধায় থাকি যে এই ইউনিভার্সিটি চয়েস করব না ওই ইউনিভার্সিটি চয়েস করব, আসলে কোনটা ভালো হবে। আমরা যতই আসলে চিন্তা ভাবনা করে ডিসিশন নেই না কেন, সেই ডিসিশন কিন্তু আসলে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এমন না যে খুব রেশনাল ভাবে ডিসিশন নিলে সেটাতে আর ভুল হবে না, তারপরেও কিন্তু আসলে অনিশ্চয়তা বা আনসার্টেনিটিটা থেকেই যায় আমরা যতই রেশনাল ভাবে ডিসিশন নেই না কেন। এখন সাপোজ যে আপনি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে চয়েস দিলেন বা ভর্তি হলেন। এখন ভর্তির সময় আপনি যেটা জানেন সেটা হচ্ছে এটা আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছেন, এটা টিউশন ফি কত, বা এটা র্যাঙ্কিং কেমন, বা ল্যাব ফ্যাসিলিটি কেমন, এরকম আরো কিছু নিউজ হচ্ছে আপনি ইনফরমেশন আপনি জানতে পারেন। বাট আপনি এমন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনি ভর্তি না হলে বুঝতে পারবেন না। সো আপনি এমন কিছু বিষয় আছে যেগুলো ভর্তি না হলে বুঝতে পারবেন না, যেমন এখানে টিচাররা আসলে ভালো পড়ায় কিনা, বা কোন কোন টিচার ভালো পড়ায়, কোন কোন টিচার আপনার কোর্স করবে। হ্যাঁ, যদি কোনো খারাপ টিচার আপনার কোর্স পড়ে থাকে হয়তো ওই কোর্সটা আপনার বাজে হয়ে যাবে। তো এরকম বেশ কিছু ইনফরমেশন আসলে ভর্তি না হলে তো যেগুলো বোঝা পসিবল না, তাই না? সো হতে পারে যে আপনি হয়তো রাজশাহী ইউনিভার্সিটি ছেড়ে এটাকে চুজ করেছিলেন, বাট হয়তো ওটা আপনার জন্য বেটার ছিল এটার থেকে। সেটা ভর্তির পরে বুঝতে পারবেন, আগে তো বোঝা পসিবল না, তাই না? সো বিশ্ববিদ্যালয় নির্বাচন আসলে একটা কিন্তু আনসার্টেন ডিসিশন। হ্যাঁ, এবং আমরা আরেকটা সিনারিও দেখি যে আপনি প্রত্যেকদিন বিশ্ববিদ্যালয়ে যান হয়তো গাড়িতে, প্লেনে করে কিংবা বাসে করে, যেভাবেই যান। তো দুর্ঘটনা কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু যেকোনোটাতেই ঘটতে পারে, গাড়িরও ঘটতে পারে, প্লেনেরও ঘটতে পারে এবং বাসেরও ঘটতে পারে। এবং আমরা যদি খেয়াল করি যে প্লেনের দুর্ঘটনা কিন্তু আসলে খুব কম হয়, বাট যদি হয় তাহলে কিন্তু ওটার ক্ষয়ক্ষতি আসলে বেশি হয় প্লেনের অ্যাক্সিডেন্ট হলে। এবং আমরা এখানে বুঝতে পারি এই তিনটা থেকে যে প্রত্যেকটা বিকল্পেরই কিন্তু একটা প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্ট আছে। হ্যাঁ, তো আমাদের ইকোনমিক্স যেটা আমাদেরকে আসলে প্রশ্ন করতে শিখায় যে
আমরা ইকোনমিক্সে আসলে কি পড়ি নর্মালি? ইকোনমিক্স তো আমাদেরকে শেখায় যে আমরা কিভাবে ডিসিশন নেব স্কেয়ার্স রিসোর্সের মধ্যে থেকে, তাই না? তো আমরা আসলে কিভাবে ডিসিশন নেব? এই যে এরকম অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি আছে, তো এগুলোকে কনসিডার করে মানুষ আসলে কিভাবে ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়, এই বিষয়টাই হচ্ছে আমাদের পড়ার বিষয়, হ্যাঁ? তো এখানে আসলে আমরা কিন্তু একটা রিস্কের গন্ধ পাচ্ছি, তাই না? যে আমি অল্টারনেটিভ যেটাই চুজ করি না কেন আমার কিন্তু রিস্ক থেকেই যায়, কারণ আনসার্টেনিটি আছে, তাই না? অনিশ্চয়তা আছে যেহেতু রিস্ক তো থাকবেই। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। সো লাইফ ইন্স্যুরেন্সে ধরুন যে একজন ব্যক্তি, উনি পরিবারের হচ্ছে একমাত্র উপার্জনকারী। এখন ওনার চিন্তা, উনি যদি হঠাৎ মারা যান তাহলে তার পরিবারে কি করবে? সো সে রিস্ক কমানোর জন্য কি করলো? লাইফ ইন্স্যুরেন্স কিনে রাখলো। হ্যাঁ, তো লাইফ ইন্স্যুরেন্স কেনার জন্য সে কিন্তু টাকা ব্যয় করছে, ঠিক আছে? তার লাইফের যে আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তাটাকে তিনি কমানোর জন্য কি করলেন? না, লাইফ ইন্স্যুরেন্সটাকে ক্রয় করলেন। আরেকটা সিনারিও আমরা দেখব, সেটা হচ্ছে আপনার কাছে বেশ কিছু পরিমাণ টাকা আছে, 5 লক্ষ বা 10 লক্ষ যাই হোক। তো এই অ্যামাউন্টটা আপনি দুটা কাজ করতে পারেন। এক হচ্ছে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দিতে পারেন, যেখানে আপনার লাভ কম বাট রিস্কও কম। হ্যাঁ, যেহেতু ফিক্সড ডিপোজিট, আপনি একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা পাবেন। বাট অপশন 2 হচ্ছে স্টক মার্কেট, যেখানে আপনার লাভ বেশি হতে পারে আবার লসও হতে পারে। হ্যাঁ, তো মানে হচ্ছে যে স্টক মার্কেটে কিন্তু আপনার রিস্কটা একটু বেশি, যেখানে কিন্তু লস হতে পারে। বাট আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন, সেখানে কিন্তু লস যাওয়ার চান্স নেই, যদি না ব্যাংক দেউলিয়া হয়ে যায় সেই অবধি। সো কি, বাট স্টক মার্কেটে কিন্তু রিস্ক যেমন আছে, লাভও অনেক বেশি পরিমাণে পাওয়া পসিবল। তো আপনি কোনটাকে বেছে নেবেন? এই যে বেছে নেওয়া প্রক্রিয়াটা, এটা আসলে কিসের আন্ডারে চলে যাচ্ছে? আনসার্টেনিটি, তাই না? দুইটা বিষয় কিন্তু আনসার্টেন। তো এটাই হচ্ছে যে আনসার্টেনিটি আন্ডারে আমরা কিভাবে ডিসিশন নেব, সেটা মানুষ কিভাবে ডিসিশন নেয়, এই পড়াশোনাটাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে মূলত করব, যে আনসার্টেনিটি বা রিস্কের আন্ডারে মানুষ কিভাবে ডিসিশন নিয়ে থাকে। এই এক্সাম্পল আমরা লটারি দিয়েও দিতে পারি, হ্যাঁ? তো আমাদের আসলে যেটা বলতে চাচ্ছে আনসার্টেনিটি চ্যাপ্টারটা, যে আমাদের কিন্তু জীবনে আমরা যতগুলি রিয়েল লাইফ সিচুয়েশন চিন্তা করি না কেন, প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু আমরা অনিশ্চয়তা দেখে থাকি। কোনো কিছু আসলে কিন্তু সার্টেইন না এই পৃথিবীতে, তাই না? তো এই যে আনসার্টেনিটি, এবং এখানে আমরা দেখতে পেলাম যে ইন্স্যুরেন্সের কথা আমাদের এসেছে, তাই না? এবং লটারির কথা। তো লটারিতে কে পার্টিসিপেট করবে? যে হচ্ছে রিস্ক নিতে ভালোবাসে সে লটারিতে পার্টিসিপেট করবে। আর যিনি হচ্ছে রিস্কটা কমাতে চান তিনি হচ্ছে ইন্স্যুরেন্সটাকে পারচেজ করবে। তো আমরা কিন্তু আসলে কেউ টাকা খরচ করে রিস্ক কমানোর জন্য, আর কেউ টাকা খরচ করে রিস্ক নেওয়ার জন্য। আমরা আমাদের আশেপাশে এই দুই ধরনের মানুষ দেখতে পাই। একজন হচ্ছে রিস্ক কমাতে চায়, একজন রিস্ক নিতে চায়, সে স্বাচ্ছন্দ্য বোধ করে রিস্ক নিতে। তো যিনি রিস্ক কমানোর জন্য খরচ করে থাকেন, তিনি ইন্স্যুরেন্স কিনেন, হেলমেট, সিট বেল্ট এগুলো কিনে থাকেন। আর যিনি হচ্ছে রিস্ক নিতে চান, তিনি লটারি, ক্যাসিনো, স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এইসবের টাকা পয়সা তিনি স্পেন্ড করে থাকেন। তো আনসার্টেনিটি মূলত হচ্ছে ইনঅ্যাবিলিটি টু নো ফিউচার আউটকামস উইথ সার্টেনিটি। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের আসলে আমরা যে ফিউচার আউটকামটা আসলে আমরা জানতে পারি না, ঠিক আছে? আমাদের যে অক্ষমতাটা, সেটাই হচ্ছে আনসার্টেনিটি। এবং এই আনসার্টেনিটির আন্ডারে, এই যে এই সার্টেনিটির আন্ডারে আমাদের হচ্ছে একটা কি দরকার? আমাদের একটা নতুন একটা থিওরি দরকার। এখন প্রশ্ন হতে পারে যে নতুন থিওরি কি প্রয়োজন? আমরা তো আগে কনজিউমার থিওরি পড়েছি, তাই না? বাট কনজিউমার থিওরি যেটা করে সেটা হচ্ছে, কনজিউমার থিওরি শুধুমাত্র আমাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন নিয়ে কথা বলেছিল। সে হচ্ছে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের কথা বলেছিল, কিন্তু সেখানে আমাদের যে আউটকামগুলো ছিল সেগুলো কিন্তু নিশ্চিত ছিল। যেমন আমরা পড়েছি যে 100 টাকা দিয়ে 5টা আপেল কেনা যাবে, হ্যাঁ, 100 টাকা দিয়ে 10টা আপেল কেনা যাবে, এরকম। সো ওখানে কোনো রিস্ক কিন্তু ছিল না এবং ইনফরমেশনগুলো জানা ছিল। বাট বাস্তবে কিন্তু সব আউটকাম নিশ্চিত হয় না, এবং এই জন্য আমাদের যে আগের ইউটিলিটি থিওরি আছে সেটা কিন্তু আসলে যথেষ্ট না। এই জন্য আমাদের নতুন একটা থিওরি প্রয়োজন হয়, যেটা কিনা
আন্ডার আনসার্টেনিটিতে আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি, যেটা হচ্ছে ফন নিউম্যান এবং মর্গেনস্টার্ন তারা হচ্ছে ডেভেলপ করেছে। এবং আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়ই আসলে হচ্ছে কি থিওরিটা, যে ওনারা এই ইউটিলিটি থিওরিতে আসলে কি বলতে চেয়েছেন এবং আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন যে মানুষ আসলে কিভাবে ডিসিশন নিয়ে থাকে এই আনসার্টেনিটির আন্ডারে। এবং এই থিওরিতে আমরা দেখব যে মানুষ কিন্তু শুধুমাত্র টাকা দেখে ডিসিশন নেয় না, বরং তার আসলে যতগুলো প্রবাবিলিটি আছে, তার আসলে কোন ডিসিশন নিলে কি হতে পারে সেটা প্রবাবিলিটি কতখানি, সে সব কিছু কনসিডার করে তারপর ডিসিশন নিয়ে থাকে।